ঠাকুর গণিতটাকে খুব গুরুত্ব দিত। ঠাকুরের ধর্মভাবনা বুঝে পড়ে গণিত ভিত্তিক, যুক্তিভিত্তিক, যুক্তিভিত্তিক, সুরভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, বুঝতে পারছো? গণিতটাকে খুব গুরুত্ব দিয়েছে। গণিতে বলেছি অ্যাকচুয়ালি গণিত বলতে কি সেটাও খুব ডিপ ব্যাপার। গণিতের উপর আলাপ আছে কিছু কিছু, ইয়েতেও বলেছি ডিডাকটিভ ফিলসফির মধ্যে পড়ে। গণিত বলতে অ্যাকচুয়ালি কি বোঝা যায়, প্রফাউন্ড ট্রুথ। তো সোজা 7 দুগুণ 14 ঠাকুরেরই কথা। গণিত যে ঠিক করবে সেটাই নিতে হবে। ঠাকুরের বলা হচ্ছে 7 দুগুণ 14 ধরো রাবণ বলল, আর 7 দুগুণ 15 রাম বলল। রাম বলেছে বলেই ওইটা গণিতটা কিন্তু রাবণ ঠিক করছে, কথার কথা এটা, বুঝতে পারছো? যে গণিত ঠিক করবে ওই মুহূর্তে ওরটা ঠিক ধরতে হবে। 7 দুগুণ 14 রাবণ বললো, 7 দুগুণ 15 কত হয়? 14ই তো হয়, বুঝতে পারছো না? তো এইটা ওইটার সাথে তোমার ওই সুরের মানে সুর যদি কেউ প্রপারলি করে এর মতো, তাহলে সেটা মানে রাবণ করলে তাহলে সেটা এটা তো গণিত, ওটা তো গণিতে চলে গেল, ওটা তো গণিত। তুমি বুঝতে পারছো যে ওটা অঙ্কটা ভুল। এইটার প্রবলেমটা হচ্ছে ঠাকুরের সন্তান অন্য কেউ যদি করে, আমাদের সুবিধা হচ্ছে আমরা এমন একটা সময় মানে আছি, বেঁচে আছি, বা এমন একটা যুগে আছি, একটা সাংঘাতিক সুবিধা, টেকনোলজির সুবিধা। আজ থেকে 500 বছর 700 বছর আগে, ধরো 5000 বছর আগে শিবের গলা তো রেকর্ডিং নেই, আমাদের ঠাকুরের গলায় রেকর্ডিং আছে, রেকর্ডিংটা আছে, নাম, এই যেটা নামটা চারিদিকে বাজে, ওটা শ্যামনগরের ভাষণ, বুঝতে পারছো? 76 সালের মে মাসে আমি ওটাকে বড় বড় ওই 17-18 মিনিটের নাম ছিল, ওটাকে টেনে টেনে বড় করে 1 ঘন্টা 1 ঘন্টা। এখন বাকি অন্য সন্তান ধরো অন্য কেউ করছে, ঠাকুরের কোনো শিষ্য করছে। ঠাকুরের সন্তানদের 95% খুব নিকৃষ্ট, স্পিরিচুয়াল ল্যাডারে একদম লোয়েস্ট রাঙে দাঁড়িয়ে আছে। এর উপর প্রচুর অঙ্ক করা হয়ে গেছে। ওই জন্য আমার কাছে শিষ্য টিষ্য আসলে, সাধুদের সময় জায়গায় শিষ্যরা আসলে ওরা ঢুকতে দেয়। তোমার কাছে শিষ্য মানে বিশাল মহান হইল, কিন্তু সত্যিকারের জ্ঞানী চক্ষুর কাছে এরকম নিকৃষ্ট, মানে আধ্যাত্মিক বিচার। আমাকে যখন প্রথম ঠাকুর বাড়ি যে আমাকে যখন বলেছিলেন যে কারোর সাথে মিশবে না, মানুষের চেহারা 400 কোটি বেশি। এখন এই বেশিটাকে হিসাব করতে গিয়ে আমি দেখেছি বেশি মানে কতটা বেশি। তাতে অনেক করে অঙ্ক করে যা এসছে, ঠাকুরের শিষ্যদের 95%ই স্পিরিচুয়াল রাঙে খুব নিচে আছে, খুব নিচু স্তর। কারণ ঠাকুরের গলায় যে বীজ দিলে 20 বছরের মধ্যে ফুটে ওঠার কথা, ও ফুটে উঠলে কী হবে সেটা ঠাকুর বলেছেন। শুনেছেন আলাপটা? যোগীরা এসে দাঁড়িয়ে পড়ে। আর যদি গুরু যেটু জিজ্ঞেস করলো আমাদের হচ্ছে না কেন, ঠাকুর সাথে সাথে বলে দিলেন যে আমরা স্পিরিচুয়ালি চ্যালেঞ্জড, মানে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ যারা, ঠাকুর ওই শব্দটাই ইন্টেলেকচুয়ালি পড়ে না, লোন পড়ে যাদের বুদ্ধিটা কম। এখন তোমার কাছে 5 স্টার 7 স্টার অপশান আছে, বিশাল বুফে, 7 স্টার শেফ, 7 স্টার ভালো শুদ্ধ পবিত্র খাবারের অপশান আছে, আর পাশে একটা অত্যন্ত পচা দুর্গন্ধময় খাদ্য। তোমার অপশান থাকলে তুমি কোনটায় যাবে? সহজ বুদ্ধিটা কি? অপশান থাকলে কোনটায় যাবে? ওটাই যাবে তো। ঠাকুরের রেকর্ডিংটা না থাকলে আমাদের অপশান নেই। এবার তুমি যত এদের ডেলভ করবে, ডিপে ঢুকবে, তুমি নিজের যত সেন্সিটিভিটি বাড়বে, তুমি নিতে পারবে না, মানে ডিস্টার্ব করতে পারবে না। আমাকে আসার 3 দিনের মাথায় বলে দিয়ে মিশবে না, আর একদিন এই সত্যটা আমি অনুভব মানে অঙ্কের মাধ্যমে বের করতে পারবো। এই ঠাকুর যেহেতু যদি না বলতেন, আমি ঠাকুরকে বলতাম তুমি আমার মা, তুমি আমাকে কেন বলে দাওনি? কথাটা বুঝছো? আমাকে 3 দিনের মাথায় বলে দিয়েছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট মিলিটারি ডিকটেশন, স্পিরিচুয়াল ডিকটেশন, যে এখানে মিশবে না কারোর সাথে। মিশবে মানে ঠাকুরের শিষ্যটাতে যাই দেখে। তো ওই জন্য আমার অপশান যখন আছে টু ওইটা মানে অ্যাক্সেস পাওয়ার 5 স্টার 7 স্টার বুকে, মানে আমি ঠাকুরের গলায় নামটা বলছি, এটা বুঝতে পেরেছো? এটার আরেকটা অঙ্ক হচ্ছে ঠাকুর যে নামটা, যে সম্মিলিত নামটা করতে বলতেন ধরো 500 লোক যদি থাকে, একটা বার নাম করছো 501 হয়ে গেল। 500 তুমি একটা নাম করলে ঠাকুরের এটা যুক্তি, এটা সাহেব অস্ট্রেলিয়ানদের সাথে এই ক্লাসে আছে, তুমিও পেয়ে থাকবে যে একসাথে সম্মিলিত নাম করার এফেক্টটা কি। তুমি একটা নাম করছো সাথে 501, সেকেন্ড বার নাম করলে 1002, এটাই তো। এবার ওইখানে যে শ্যামনগরের যে ভাষণটা এই 27
ছিয়াত্তরের যে ভাষণটা শ্যামনগরে ওই দিন বৃষ্টি হয়েছিল, ওই জন্যই নামটা শুরু করেছিল। তো ওই জন্য ভাষণের মাঝখানটায় আছে, আমি বলেছিলাম আজকে মিটিং না করতে, হ্যাঁ, তো বৃষ্টির জন্য মানে ঝড় বৃষ্টির জন্য ইয়ে হয়ে যেত, ওরা জোর করে মিটিং ডেকেছে, তারপর বৃষ্টি হয়েছে। ওটাতে ঠাকুর বলছে না, যদি বৃষ্টি হয়েছে বলে 10-12 হাজার লোক হয়েছে, না হলে অনেক লোক হতো। তো এইবার ঠাকুর বলছেন ওখানে 10-12 হাজার লোক হয়েছে, আমি 12 হাজার ধরছি। এবার তার মানে কি, এক তো 12 হাজার এক ঠাকুরের সাথে, তারপর ঠাকুরের সাথে ডাবের কি রেজাল্ট হয় তুমি তো অ্যাভারেজ নাও, তো আমরা তো হিসেবেই আনতে পারবো না, কথাটা পেয়েছো তো। এবার তুমি যদি ওই হিসাবে যে ওটা যাবে, তুমি যদি সত্যি নাম চাও তাহলে ওটাই যাবে। আর যদি এই এখানকার আড্ডা ফাতরামি, বুঝতে পারছো, অশিক্ষিত প্রশিক্ষিত সংগঠনের তাহলে আলাদা, ওখানে আলাদা ইয়ে আছে। আমি না করছি না, যে অবশ্যই যাবে, আমি আমার এখানে নাম করেন অবশ্যই করবে, কিন্তু ওয়েন গিভেন আ চয়েস ওটার অপশনটাই আমি যাই। আমার জায়গাটা বুঝতে পারছো তো, ওটা ঠাকুর যেখানে আমার সুবিধা হয়েছে, আমার ঠাকুরকে নিয়ে থাকা হয়েছে। আর বেশিরভাগ লোকে গুরু ভাইদের নিয়ে থাকে, আমি গুরুকে নিয়ে থাকার চেষ্টা করেছি। একটু বুঝতে পারছো কথাটা, ওইটা হচ্ছে অঙ্কটা। আর ওটা তো অঙ্কের ব্যাপার বাবা, এই 7 গুণ 14 আর 7 গুণ 19, ওটা তো ম্যাথামেটিক্যাল, ওখানে তো কোনো ইয়ে নেই। বুঝা গেছে তো। অপশন যদি না থাকতো, মানে আমরা ঠাকুরের গলার এমন একটা, আমরা 500 বছর আগে জন্মেছি, ঠাকুরও এসছেন, ধরো তুমি এসছো, কথার কথা, আমি এসেছি, কথার কথা 500 বছর আগে, তখন যদি রেকর্ডের নেই, তা আমাদের উপায় নেই। তখন এই নিত্যানন্দ, শ্রীজীব গোস্বামী, শ্রীনুক গোস্বামী, এদের কথাই নাম শুনতে হবে, যারা তখনকার প্রেজেন্ট। এখন অপশন যখন রয়েছে, টেকনোলজির যুগ, এটা আমরা অ্যাভেল করবো না কেন? আর এমনি তো কীর্তন হবে, যেখানে কীর্তন, আমি এখনও কীর্তন বলে যেতে খারাপ লাগে না, মানে চুপ করে বসে থাকলাম। আমি অভিজ্ঞ একবার দুবার বলেওছি, না হলে বলে তো এমনি চুপ করে বসে থাকবো পিছনে, এমনি শুনলাম, একটু ভালো লাগে। যারা ভালো গুরু ভাই, তোমার মতো, তোমার বাবার মতো, বরুণদার মতো, সত্যিকারের ঠাকুরের 5% তো ভালো, তো 95% বলছি একেবারে নিকৃষ্ট, তারপরে 5% ভালো, 6 কোটির 5% মানে 30 লক্ষ, সেটাও খুব কম না, মানে ভালো, মানে মোটামুটি শুদ্ধ হচ্ছে। তো এই হলো, কিন্তু 95% খুবই, এর অঙ্কও প্রচুর আছে। ঠাকুর 28 ডিসেম্বর 63 গাইজেটুর কোয়ার্টারে বলেছে যে এই ফাইলটা কেউ হাত দিচ্ছিল না, আমি বলে হাত দিয়েছি। বিশেষ করে সব ঠাকুরের শিষ্যরাই তো কেস টেস করেছিল, ওই শৈলবালার কেস। তো অচল জেঠু জিজ্ঞেস করেছিল, আপনার শিষ্যরা এরকম কেন? ঠাকুর সবাই এরকম, ঠাকুরের শিষ্যরাই কেস করে। ঠাকুরের যত ঝামেলা টামেলা হয়েছে, পুলিশ কেস সব কাছের লোকরা করেছে। কোনো ঠাকুর বলতে কিছু সংখ্যক চক্রান্তকারী প্রতিক্রিয়াশীল না, কোনো চক্রান্তকারী প্রতিক্রিয়াশীল নেই বাবা, বুঝলো। প্রত্যেকটা কেস আমি গুটিয়ে দেখা, সব ঠাকুরের কাছের লোকেরা করেছে, ঘরের লোক। গুলবিশন কেস থেকে এই 63 এই কেস, নাকোদা মসজিদ সংগঠনের কেস, আজকাল বুঝছো। গিভেন আ চয়েস, অপশান যদি থাকে এবং তুমি সিরিয়াস হও সাবজেক্টটা নিয়ে, তুমি চেষ্টা করবে, তুমি, আমরা তো নাম করবোই, এখানে নাম হচ্ছে করবো, এই মামনি নাম করে, মামনি করে খুব সুন্দর নাম করে, এই যে মামনি খুব ভালো নাম করে, বা যারা যারা নাম করে খুব ভালো, তুমি ভালো নাম, তোমার বাবা খুব ভালো নাম করে, তোমার বাবা ভালো, খুব ভালো, বাবাকে ভালোবাসে, কিন্তু তুমি সেন্সিটিভ বলে দুর্গন্ধ পেয়ে যাবে, মানে উইথস্ট্যান্ড করতে পারবে। এটা ঘৃণা না, এটা কম্পালশন। তোমার পাশে যদি খুব দুর্গন্ধময় একজন লোক থাকে, তুমি একটা সময় তুমি রিফন্ড করবে, এটা তো আর ঘৃণা হলো না, তুমি পারছো না নিতে। এটা যেমন স্থূল শরীরে এটা পচন ধরে গেছে, তেমনি সূক্ষ্ম শরীরে একটা প্রচণ্ড পচন ধরে গেছে। এটা যারা আবার সূক্ষ্ম অনুভূতি আছে, তারা আবার টের পাচ্ছে, যারা যোগী। আমি নয়ডায় এসেছিল আমার কাছে সব এই সন্ন্যাসীরা, তাদের ওদের যোগী ছিল খুব ভালো, তোর ঠাকুরের একটা শিষ্য ঢুকে পড়েছে, আমি জানি না, ও শিষ্য অটো চালায় দিল্লিতে, বেহালা আছে, তো ও ঠিক বার করে ফেলেছে, তো বলছে আপনি বাবা ঠাকুর শিষ্য, আপনি বেরিয়েছে, মানে উইথস্ট্যান্ড করতে হবে। এটা কিন্তু ঘৃণা না, তোমার ঘৃণা করছে, বুঝতে পারছি, ঘৃণা টেনে না। ও ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা, এই যে 6 নম্বর স্টেজে রিচ করেছে, ওর অনুভূতি খুব সূক্ষ্ম হয়ে গেছে। পাশে বসার লোকটার অতীত ভবিষ্যৎ বলে দিতে পারে, মানে অনুভূতিটা একটু অন্যদের তুলনায় বেশি, তো ওর কাছে লাগছে দুর্গন্ধ। এটা তো আমরা তো স্থূল শরীরের বাইরে ভাবতে পারি না, বুঝছো। একেবারে সবটাই অঙ্কের মতো, এইটা বলে না, বিশ্ব ব্রহ্মাণ্ডটাই অঙ্কের মতো। আইনস্টাইনের একটা খুব সুন্দর কথা, দ্য ইউনিভার্স ইজ ম্যাথামেটিক্যাল, শুধু তাই না, দ্যাট
ম্যাথামেটিক্সটা আমাদের কাছে কম্প্রিহেন্সিবল, এটা ওর কাছে একটা ওয়ান্ডার, এবং এটাই ওর কাছে গড, মানে আইনস্টাইনস গড যেটাকে বলে, বা স্পিনোজার গড যেটাকে আইনস্টাইন নিজে গড বলে অ্যাকসেপ্ট করছে। কতটা পেয়েছে তো? তো এগুলো ওইটা তো অঙ্ক, তা তো অঙ্কের মধ্যেই চলবে। আর নামের ব্যাপারে আমরা ঠাকুরের গলায় নামটা যখন আছে, না থাকলে অপশান নেই, আছে যখন শুনতে সুবিধা আছে, ওটা চেষ্টা করবে সবসময় যতটা পারো ঠাকুরের নিয়ে থাকবে। আর কেউ বলো কিছু? আর কে কে আছে? বাহ, আর ওই সুদীপ্ত, হ্যাঁ বাবা বলো বলো আর একটু বলবো একটা প্রশ্ন। বলো বলো। পোস্টে কিছু নেই, এখানে আলোচনা। তুমি ইতিদির সাথে যোগাযোগ আছে তো? এই মানাদাই দিদি, রানা, আমার থেকে তো সবার, আমার ইন্টারেস্ট খুব নেই, কথা বুঝছো? আমার ইন্টারেস্ট, আমার কনফিডেন্সও নেই। আমার কনফিডেন্স ঠাকুর দেননি। যারা বেদ প্রচারক তাদের তো ঠাকুর বলেছেন বেদ প্রচার করতে, আমাকে বেদ প্রচারে রাখেন এমনি, রাখেন তো রাখেননি, ঠিক আছে, আমি জানি না সাবজেক্টটা বেদ জানি রাখেননি। মিশামিশিটা ঠাকুর একটু পছন্দ করতেন না, বুঝছো? আমি ওই পারে মাঝে মাঝে সুচর থেকে, আমার বাড়ি থেকে বেরোনো বারণ ছিল, ওই যে গঙ্গার বলছিলাম গল্পটা, মাঝে মাঝে ধরো নভেম্বর 92-তে রাসমেলা চলছিল খর্দায়, তাই মাঝে মাঝে করতাম কি, সাইকেল নিয়ে খর্দাঘাটে চলে যেতাম, নৌকো করে ওই পারে যেতাম, ওই পারে হাঁটতে হাঁটতে অনেকটা কিছুটা, বেশ কিছুটা দূরে গঙ্গার ধারে একটা ওদের পার্সোনাল আশ্রম ছিল, পার্সোনাল ব্যক্তিগত আশ্রম যেটা, ওইখানে বসে, ওটা অ্যাকচুয়ালি ওই পরিবারের একটি ছেলে কোনো এক সময় তার 70-80 বছর আগে সন্ন্যাস নিয়েছিল, বুঝতে পেরেছো? সন্ন্যাস নিয়েছিল, তো তার জন্য যে প্রপার্টিটা, সেটা একটা মন্দির করা হয়েছে। ওই মন্দিরে পূজারীরা থাকতো, ভদ্রবেলা থাকতো, একটা ছেলে থাকতো। তো আমি একদিন গেছি মন্দিরে, তো ভদ্রবেলা খুব ভালোবাসতেন আমাকে, প্রসাদ দিয়েছে আমাকে, এই যে করে। তো আমি ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলেছি ঠাকুর নিয়ে। ওখান থেকে ঠাকুর বাড়ির উপরটা একটু আচ্ছা দেখা যায়, ওদের পার্সোনাল গঙ্গার ঘাট, মানে এই তালাগুলো যায় আসে। আমি তারপর ঠাকুর বাড়ি ফিরে এসেছি, ওখান থেকে ফিরে এসেছি, মেলায় কিছুক্ষণ ঘুরেছি, জিলিপি খেয়েছি। ঠাকুরের তখন দর্শন চলছে, যখন আমি ঠাকুরের সামনে দাঁড়িয়েছি, ঠাকুর বলছেন কথা বলতে গেছে, কথা ওই ছেলেটার সাথে এতক্ষণ কথা বলেছি, ঠাকুর বিরক্তি প্রকাশ করেছি। তারপরে বলেন 10 লক্ষ জন্মর পর ওর যে মহানের সাথে দেখা হলেও হতে পারে, সেও তোমার কথা ভালো বুঝবে না। এটার বক্তব্যটা হচ্ছে, আমার কনফিডেন্স পাই না কথা বলতে। একদম দর্শন চলছে, সন্ধ্যাবেলার দর্শন যেমন চলে, বলে কথা বলতে গেছে কেন এত? আমি তো বলিও নি, নতুন লোকে মিরাকেল বলবে, তুমি তো ঠাকুর কিভাবে জেনে গেলেন দূর থেকে, এগুলো এত ঘটনা ঘটেছে, আমাদের মিরাকেলের মধ্যে ধুচ্ছি না। ঠাকুর যে সবসময় আছেন এমনি জানি, অবভিয়াস সেটা, বুঝতে পেরেছ? নিজের বাবা হলে বলে মা, হলে বলে মা, অন্যের বাবা জোর করে প্রমাণ করতে গেলে বলে পারফেক্ট ফাদার। ঠাকুর বলতে পারফেক্ট ফাদার, মাদার, পারফেক্ট ফাদার জোর দিতে হয় না। তো ঠাকুর সবসময় আছে, ফাট করে বলে যে তুমি 10 লক্ষ জন্ম পর ওর সাথে যে মোহনের দেখা হলেও হতে পারে, সে তোমার কথা ভালো বুঝবে। এতে আমার কনফিডেন্সটা আসে না। তোমরা যদি কনফিডেন্স দাও, তোমরা আছো সবাই মিলে বলো, তুমি এগোও, আমরা আছি, তাহলে দুটো কথা বলতে পারি। হ্যাঁ, কথা বলতে অসুবিধা নেই। আর ওই সুদীপ তো একটা সুর নিয়ে দেখি কিছুটা সুর নিয়ে বলেছে, আর অর্জিতাও কি একটা বোঝা ঘাটাঘাটি করতে গিয়ে কি সোল রিপ্লেনিশমেন্ট বা সামথিং লাইক দ্যাট, এটা। আর ওই যে ঠাকুরের তত্ত্ব জিজ্ঞাসা, ওটা দেখলাম 2-3 জন খুব কিউরিয়াস, বুঝছো কোটা? এই যে আমরা যে এসেছি তার আসার উদ্দেশ্য, ওই প্রশ্নটা নিয়ে। বুলু কাকু এসছে, ওখানে তো ঠাকুর তার প্রথমেই বলেছেন, এই যে জীবজগতে আমরা জন্মেছি, আমরা কেউ আসিনি। এটা এই বরুণদাও করেছিল কোশ্চেনটা, বরুণদা করেন, আরও অনেকে দেখলাম আরও লিখেছে, কয়েকজন সন্ন্যাসীও জানতে চেয়েছে। তো এটা খুব ডিপ প্রফাউন্ড কোয়েশ্চেন, এবং এই যে প্রশ্ন এবং তার এটার ইনস্ট্যান্ট উত্তরটা ঠাকুরকে প্লেসেস আ লিগ অ্যাপার্ট। এটা জানতে হলে তোমাকে ওই একটু ডিপ ফিলসফির জায়গায় ঢুকবে। অ্যাকচুয়ালি ঠাকুর কী ঠাকুর তার পরে যে শব্দগুলো বলছেন, অ্যাকচুয়ালি পিন পয়েন্ট করা যাচ্ছে না। তুমি যে তুমি, ওটা পিন পয়েন্ট করা যাচ্ছে না। আমি যে বুঝছি, তুমি যে খাচ্ছ, তুমি কে, এটা পিন পয়েন্টেড না।
হাজার কাটাকাটি করলো, এই ফিজিওলজিতে অ্যানাটমিতে কাটছাট করলো, এক্স্যাক্ট পিন পয়েন্ট হচ্ছে না। তো সেটা তো একটা ডিফারেন্ট আসপেক্ট। কিন্তু এর সাথে ঠাকুরের খুব ডিপ প্রোফাউন্ড ফিলসফি জড়িত থাকছে, স্পিরিচুয়াল। এই একটি কথার সাথে আমরা কেউ আসিনি, বুঝতে পেরেছ? তো ঠাকুরের ভাবনাটায় ওই জন্য মানে অজাতবাদ শব্দটার বারিন ঘোষ বিপ্লবী, তার সাথে ডক্টর মহেন্দ্রনাথ সরকার, যার শ্রীমৎ বালব্রহ্মচারী দর্শনসার আছে, তার একটা চিঠিপত্রে শ্রীমৎ ওই দর্শনসারে অজাতবাদ শব্দটা এসছে, কিন্তু ওখানে এলাবোরেট করেননি। তো ওই বারিন ঘোষের একটা প্রশ্নের মানে একটা আলোচনার উত্তরে ও লিখছে, প্রথমে ভাবিয়াছিলাম ওনার অজাতবাদের দিকে যাচ্ছে, কিন্তু অজাতবাদ কি না সে শিওর না। উনি একটা বিশাল বড় পণ্ডিত ডক্টর মহেন্দ্রনাথ সরকার, বুঝতে পারছো? তন্ত্রের আলো, তত্ত্বের আলো, উপনিষদ যারা দেখেছে তারা জানে, মানে খুব ভালো মানুষ উনি। ওনার স্বামী স্ত্রী দুজনেই এসেছিলেন। মানে উনি বলেছিলেন, এক শঙ্করকে অবলম্বন করে সুরেশ্বর, পদ্মপাদ, বিবর্ণাচার্য, এরা যেমন একটা সূত্রকে অবলম্বন করে বিশাল বিশাল ভাষ্য, এনারও অনুভূতি সম্পন্ন চোখে তত্ত্বটা ফুটছে, ঠাকুরের অনুভূতি সম্পন্ন চোখে। এটা ছিল ওনার ভাষা। এবার অ্যাকচুয়ালি রিয়ালিটিটা কি, এটার সাথে সুরটাও জড়িত। অ্যাকচুয়ালি সুর বলতে আমি বা কি বুঝি? আমি তো ঠাকুর ছাড়া কিছু মানি না, অ্যাকচুয়ালি সুরও তেমন মানি না। অ্যাকচুয়ালি সুর বলতে আমি বা কি মানি, মানে অ্যাকচুয়ালি আমার ভাবনা সুরটাও কি, এটা তো আমাদের ওই জন্য রিয়েলিটিটা বেদান্ত যেভাবে দেখে, বেদান্ত মানে আমাদের ইস্টার্ন ফিলসফি যেভাবে দেখে, ওরা তিনটা ভাগে ভাগ করে সেটাকে, ঠিক আছে? একটা হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ, ঠিক আছে, আরেকটা দৃষ্টি সৃষ্টিবাদ, আর 3 নম্বর অজাতবাদ। এই অজাতবাদ না গেলে ঠাকুরের সুরটা বোঝা একটু কঠিন হয়ে পড়বে। ওই জন্য আমি এই তিনটাকে একটু রাফলি অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি। সৃষ্টি দৃষ্টিবাদ মানে সৃষ্টি ক্রিয়েশন, দৃষ্টি কনসিয়াসনেস, বাদ থিওরি। তো যে থিওরি যেটা আগেই ধরে নিচ্ছে, এটাই অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্সের উপর দাঁড়িয়ে। সৃষ্টিটা আগে হয়ে গেছে, সেটা বিজ্ঞানের মতে বিগ ব্যাং, কারোর মতে গড বা যাই হোক, এটা সেটা। এবং সৃষ্টির একটা সেখান থেকে ম্যাটার তৈরি হয়েছে, ম্যাটার থেকে একটা এমার্জেন্ট প্রপার্টি হচ্ছে কনসিয়াসনেস। এটা এখনকার বিজ্ঞান এভাবেই দেখে। ওই জন্য ওরা কনসিয়াসনেসে ঢুকতেই পারছে না। ওরা মাইন্ড স্টাডি করছে, আমাদের নিউরোফিজিওলজি এসব নিয়ে কাজকর্ম করছে। অ্যাকচুয়ালি কনসিয়াসনেস মানে সাবজেক্টিভ কনসিয়াসনেস, যেটা বলছে আমি বুঝি বা আমি খেলাম দিলাম, ওটাকে আর পিন পয়েন্টে পৌঁছানো যাচ্ছে না, এইভাবে যাওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন সায়েন্স এর উপরে দাঁড়িয়ে, বুঝতে পারছো? সৃষ্টি দৃষ্টিবাদ, আগে ক্রিয়েশন, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ নিউটনিয়ান ক্লাসিক্যাল মেকানিক্সের মতো। স্পেস টাইম অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্ট একটা ডিফারেন্ট এন্টিটি, যার ব্যাকড্রপে খেলাগুলো চলছে। এটাকে বলতে পারো মানে তুমি চাও কি না চাও, তুমি কিউরিয়াস বাইস্ট্যান্ডার, জগৎ চলছে জগতের মতো। এটা সৃষ্টি দৃষ্টিবাদ, ঠিক আছে? এইটাকে অদ্বৈত, যারা অদ্বৈতের একটু উঁচুতে উঠে গেছে, তারা এটাকে বলে মন্দ অধিকারী, মানে সব থেকে নিচু স্টেপ। মানে এই ভাবনায় যারা আছে, এটা হচ্ছে জাগ্রত অবস্থাকে ধরা। জাগ্রত স্টেটটা অ্যাকচুয়ালি তাই। ত্রিসত্যবাদ, এই একই জিনিসকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। ত্রিসত্যবাদ, এই বুঝতে পারছো? একটা হচ্ছে প্রতিভাসিকা, একটা প্রতিভাসিকা সত্য, যে একটা ব্যবহারিকা, একটা পরমার্থিকা। ত্রিসত্যবাদ যা, এটাও তাই। ফার্স্ট যেটাকে বলছে সৃষ্টি দৃষ্টিবাদ, এখানে জাগ্রত স্টেট আমাদের একই জিনিস বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে। দৃষ্টি সৃষ্টিবাদটা হচ্ছে যে স্বপ্নের জগৎ, যেটা মানে কনসিয়াসনেস আগে, এবং কনসিয়াসনেসটা ইমার্নেন্ট ছিল বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে, যে ফর্মেই থাকুক, এবং যেটাকে আমরা জগৎ বলি, এটা তার প্রজেকশন। সৃষ্টি দৃষ্টিবাদ এটা কাইন্ড অফ বলতে পারো কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সে বলে যে কোনো কিছু ওয়েভ ফর্ম, আনটিল আনলেস তুমি ওটাকে নিয়ে টিঙ্কার করছো,
তুমি কোনো পরীক্ষার মাধ্যমে বা কিছুর মাধ্যমে মানে তার আগ পর্যন্ত তুমি একটা জিনিসকে মানে অবজার্ভ করার আগ পর্যন্ত ওটা একটা ওয়েভ ফর্ম। নো ওয়ান নোজ ওটা কি ওয়েভ পার্টিকেল, বুঝতে পারছো তো? জানো তো এগুলো? তো স্বপ্নে তুমি কিন্তু তোমার ওয়ার্ল্ড তৈরি করছো, স্বপ্নে তুমি তোমার নিজের জগৎ তৈরি করছো। তুমি তো শুয়ে আছো, এদিকে স্বপ্নে তুমি হাজার এটা সেটা কত কি দেখছো। স্বপ্নের মধ্যে কিন্তু সেটা রিয়েল। স্বপ্নের মধ্যে তুমি ভয় পাচ্ছ, আনন্দ পাচ্ছ, খিদে পাচ্ছে, সব রকমই চলছে স্বপ্নে। ওটা কিন্তু স্বপ্নের সময় রিয়েল। জাগার পর তুমি বলছো সেটা দ্যাট ওয়াজ আ ড্রিম, দ্যাট ওয়াজ আনরিয়েল। তো স্বপ্ন চলাকালীন কিন্তু তোমার ওই ব্যাপার নেই, দ্যাটস রিয়েল। তাই তো? এটা হচ্ছে সৃষ্টি, এই দৃষ্টি সৃষ্টিবাদ। আগে দৃষ্টি, তোমার জগৎ তুমি তৈরি করছো। এখানে ঠাকুরের আরেকটা ইন্টারেস্টিং, ওদের যে এটাকে বলে দ্বিসত্যবাদ, ওটা হচ্ছে ত্রিসত্যবাদ, প্রতিভাসিকা, ব্যবহারিকা, পরমার্থিকা। এটা দ্বিসত্যবাদ। এখানে প্রতিভাসিকা স্বপ্নের জগৎ, আর হচ্ছে অ্যাবসলিউট পরমার্থিকা। এখান থেকে ঠাকুরের একটা ইন্টারেস্টিং ডিপারচার আছে। ঠাকুরের স্বপ্নের জগৎ কিন্তু প্রতিভাসিকা না, ঠাকুরের স্বপ্নের জগৎ ব্যবহারিক। ঠাকুর ইউজ করছেন স্বপ্নটা এবং সেটাকে জাগ্রত অবস্থায় টেনেও আনতে পারছেন। নবদ্বীপ টবদ্বীপ হাজার ঘটনা আছে। তো এখানে একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি প্রফাউন্ড ডিপারচার আছে ওদের অদ্বৈত বেদান্ত থেকে, যে যে জায়গায় ঠাকুর ইউনিক ওই পয়েন্ট থেকে, বুঝতে পেরেছ? এটা গেল একটা। এবার 3 নম্বরটা হচ্ছে অজাতবাদ। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এবং দিস ইজ ভেরি র্যাডিক্যাল। মানে এত র্যাডিক্যাল ভাবনা হয় না। অজাতবাদ মানে নো অরিজিনেশন থিওরি। জগৎটা সৃষ্টি হয়, জগতের একটা সৃষ্টি হয়নি। ঠাকুর যেটাকে বলছেন আমরা আসিনি। এই জায়গাটা বোঝাটা একটু ডিপ জায়গা, বুঝতে পারছো? নো অরিজিনেশন থিওরি, অজাতবাদ। এটা গৌড়পাদের এক্সক্লুসিভ ভাবনা। এটা মানে শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ তার গুরু গৌড়পাদের এক্সক্লুসিভ ভাবনা। মান্ডক্য কারিকার মধ্যে এটা বারবার এসছে। এটা নিয়ে পরবর্তীকালে ঘাটাঘাটি করতে গেছে, খুব এগোয়নি বেশি লোক। হস্তামূলক এগিয়ে কিছু দূর এগিয়েছে, বিপণাচার্য গিয়েছিল, কিন্তু খুব বেশি মানে এগোননি। মানে এগোনো যাওয়া মুশকিল আছে। অ্যাকচুয়ালি অন্যান্য তত্ত্বের নিরিখে অজাতবাদ সৃষ্টি হয়নি, তাহলে ব্যাপারটি উপলব্ধি অনুভূতিগুলো কি? এখানে সুরটা বোঝার জন্য, ঠাকুরের সুরটা বোঝার জন্য অজাতবাদটা বোঝাটা চলে। না, হোয়াট ডু উই মিন বাই সৃষ্টি? একটা জিনিস সৃষ্টি হলো, এবার তার আগে একটা কিছু, তারপর সৃষ্টি, তারপর ধরো এই গ্লাসটা এটা আগে তৈরি হলো, একটা তার আগে একটা হিস্ট্রি আছে, তারপর এটা তৈরি হলো, তারপর একদিন শেষ হলো। তার মানে একটা বিগিনিং আছে, একটা এন্ড আছে। স্পেস টাইম কজেশনের জায়গাটা আছে, স্পেস টাইম কজালিটি, এই এটা চেনটা আছে, এই এটার সৃষ্টি। এবার অজাতবাদ দিয়ে যারা সিরিয়াস ভেবেছে, আমাকে নিয়ে গেছিল ওই বর্ষিলের ওই দিকটায়, ওই উত্তরকাশীর ওই দিকে, ভাগীরথীর কিছুটা দূরে তিহার বলে একটা গ্রাম আছে। ওখানে তার থেকে আরেকটু রিমোট জায়গায়, মানে ভাগীরথীর তীরে আরেকটু তিহার ছাড়িয়ে, ওখানে মানে জড়ো হতো জমি বড়, এটা পাশপত্র শিল্প জমি, খুব ভালোবাসে, ওগুলো খুব যোগাযোগ। এখন আমি যাওয়া হয় না, মাঝে মাঝে ওরাই আসে। ওরা এরকম মানে অজাতবাদপন্থী, তো আমাকে নিয়ে গেছিল কয়েক বছর আগে। এখন মাঝে মাঝে ওরাই নিজেরাই আসে, আমার সাথে যেতে নিতে হয় না। আমার মনে আছে সোমেশ্বরানন্দ সরস্বতী বলে চিন্ময় মিশনের একজন আমাকে ফলো করেছিল। আমার সাথে আমার কাছে কয়েকজন ছিল। ওখানে যেহেতু অন্য লোক অ্যালাউ করে না, ওরা ওদের মতে ওটা হচ্ছে উত্তম অধিকার, যে এই সৃষ্টি দৃষ্টিবাদে আছে, তারা অত্যন্ত নিচু চেতনা। আমাকে যেহেতু ঠাকুর বলে যে তুমি মাস্টার পড়াতে ছাত্র পড়াতে আসনি, ওরা এগুলো সব জানে, মানে আমাকে বলতে হচ্ছে না, কিন্তু ওরা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে ঠাকুর যে আমাকে বলছেন, অমুক দিন বলছেন, বুঝতে পারছে। ওই থেকে ওরা এই নিচের দুটোকে আসতে দেবে না। এটা হচ্ছে মানে মন্দ অধিকারী, যারা সৃষ্টি দৃষ্টিবাদে আছে, এই জগতের লোক, এর বেশি ভাবার ক্ষমতা নেই। ত্রিসত্যবাদ যারা, তিনটার মধ্যেই আছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। মাঝেরটাকে বলে মধ্যম অধিকার, স্বপ্ন এবং অ্যাবসলিউট, এটাকে বলে মধ্যম। আর ওরা ওই অজাতবাদ ভাবনাটাকে বলে উত্তম অধিকার, হাইয়েস্ট, মানে ব্রাইটেস্ট স্টুডেন্টস তারা। এবার ব্যাটা তো ঢুকেছে ওই সময়, ও ফলো করে করে ঢুকেছে। এবার ওরা অ্যালাউ করবে না। সুন্দর ভাগীরথীর তীরে বসিয়েছে আমাকে,
আলোচনা শুরু হবে, কিন্তু ওই সময় ওকে অ্যালাউ করছে না। আমি দেখি ওরা ক্ষমতা রাখে তো কি না কি করে দেবে, আমি তো ভয় পাচ্ছি কিছু। তো আমি বললাম থাক, এসেছি যখনই। কিন্তু ভদ্র আমি সমস্যার মহারাজকে আমি ভালো বলবো, ওই যে গেল চলে গেল তারপর ওখানে, মানে ওই যে সেদিনকার সভা কিছুক্ষণ ছিল, ঘন্টাখানেকের মতো আমি ছিলাম বোধহয়, আমার সাথে কয়েকজন ছিল মাত্র, যেটা জানতো ওরা আমার সাথে এটা যায়, এটা সেটা খাইয়ে খাবার টাবার দিয়ে দেয়। ওই যে চলে গেল, কিন্তু চলে গেল বহুদিন পর, 1-1.5 বছর পর দেখি এসে হাজির, মানে ওর মাথা ঘুরে গেছে ওই ভাবনাগুলো শুনে। তাই বললাম তাহলে তুমি উত্তম অধিকারী হবে। মানে ঠাকুরের কথা শুনে আমাদের পাগল হয়ে যাওয়ার কথা, তো পাগল টাগল হচ্ছি না। তো যাই হোক, আমরা অধম মধ্যম কিছু একটা হবো, মধ্য বলে আমাদের সম্মান দেওয়া হয়। তো ওই এটা বলে উত্তম অধিকারী, অজাতবাদ, কথাটা বলছে হাইস্ট, ওটাকে ধরা হচ্ছে সব থেকে উঁচু। অজাতবাদের ভাবনায় হচ্ছে জগৎটা, ধরো বিজ্ঞান এখন পর্যন্ত যেখানে গেছে, বিগ ব্যাং যদি তুমি ধরো, তার আগে কি আগে শব্দটা হয় না টাইম কনসেপ্টে, বাট হোয়াট ট্রিগার্ড দ্য বিগ ব্যাং, এটা তো কোনো আইনে নেই, মানে ফিজিক্সের কোনো ল করে না। যেখানে কোনো আইন পায় না সেখানে বলে দেয় সিঙ্গুলারিটি, যেখানে where all the laws of physics and mathematics fail, singularity. সিঙ্গুলারিটি মানে তুমি জানো না, এটাকে ভদ্রভাবে বলা। আমি এই বিষয়ে অজ্ঞান, এটাকে ভদ্রভাবে সাইন্টিফিক ইয়েতে টার্মিনোলজিতে বলা হয় সিঙ্গুলারিটি। তো তার মানে কি নাথিং, ওটা ডেটা ইজ পয়েন্টিং টুয়ার্ডস কিছুই না, কিছুই না থেকে কিছু, আর কিছুই না থেকে কিছু হওয়াটা মুশকিল আছে। একেবারে নাথিং থেকে একটা সামথিং বেরোবে, এটা ঠাকুরেরও ফিলসফির। তুমি দেখবে ডিপে যদি ঢোকো, ঠাকুরও এটাকে সাপোর্ট করছে, একদম কিছু না থেকে কিছু হতে পারে না। তার মানে নাথিং থেকে সামথিং হতে পারে, এটা ঠাকুরেরও মত। আর ঠাকুরের মত বলে আমি মানে বিজ্ঞানের ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তার মানে কিছু একটা আছে, একটা গাছ হতে গেলে একটা বীজ লাগে, বা একটা কিছু হতে গেলে একটা সোর্স লাগে। যে কোনো কিছু একটা শুরু করতে গেলে, একটা সৃষ্টি হতে গেলে সোর্স লাগে। তো এরা অজাতবাদপন্থীদের বক্তব্যটা, ওদের যারা ডিপে চলে গেছে, ওরা ওই সোর্সটাকে ধরো নাম দিচ্ছে একটা খুব পিওরেস্ট কনসিয়াসনেস, এবং সেটা এত সাটল যে আমাদের কাছে ওটা নাথিং। আমাদের যত রকম, এখন আমি যদি চোখে দেখতে না পাই, এখানে যত চোখ সংক্রান্ত যা থাকো, আমার কাছে তো সেটার কোনো অস্তিত্ব নেই। আমি যদি কানে শুনতে পাই, শব্দ যত রকম হোক, আমার কাছে তো অস্তিত্ব নেই। আমাদের যত রকম অনুভূতি আছে, এবং সাইন্টিফিক টেকনোলজির সাহায্য নিয়েও আমাদের যত দূর পর্যন্ত আমরা যেতে পারি, তার থেকেও সূক্ষ্ম যদি কিছু হয়, তো আমাদের কাছে এটা তেমন না। তো ওদের বক্তব্য হচ্ছে একটা খুব ডিপ অ্যান্ড পিওরেস্ট কনসিয়াসনেস, consciousness, and that's subtle. একটা profound deep consciousness, purest consciousness, এবং সেটা এত subtle, ঠিক আছে, সেটার ওরা নাম দিচ্ছে ঈশ্বর। এটাকে ঠাকুর নাম দিচ্ছে ঈশ্বর। সেটা করছে কি ইন অ্যান্ড থ্রু চলছে। সেটা করতে গেছে, সেটা একটা গভীর ডিবেট, ওটার মধ্যে আসা যায়। তো যে এইটারই ওরা নাম দিচ্ছে যেটাকে ঈশ্বর। এটা এখানে কিন্তু ঈশ্বর বলে, আমরা আমাদের সমস্যা কোথায়, আমরা আমাদের পার্সোনাল ইম্পোজিশন করে দিই, একটা পার্সোনালিটি তৈরি করতে যে আমাদের মতো করে ঈশ্বর হোক, ঈশ্বর তো হোক। আমরা খুব ইমপিওর, আমাদের কথাবার্তার এখানে দাম নেই, ঢুকছেও না। কিন্তু দোজ হু আর এলিভেটেড অ্যান্ড ওই জায়গায় রিচ করেছে পিওরেস্ট, তাদের ভাবনার তো একটা গুরুত্ব দিতে হয়, কারণ সে ওই জায়গায় রিচ করে গেছে। তো তাদের ভাবনায় এটা একটা খুব পিওরেস্ট স্টেট অফ কনসিয়াসনেস, ভেরি ভেরি পিওর অ্যান্ড এক্সট্রিমলি সাটল, সো সাটল যে আমরা হিসাবে আনতে পারছি না। আমাদের কাছে সবসময় না হয়ে থাকছে, মানে এটা ম্যাটারও বলা যাবে না, নন ম্যাটারও বলা যাবে না, না সদ না অসদ ইতি ওদের ভাবনা, না সদ না অসদ ইতি। এটাকে এক্সিস্টেন্স আছে, এক্সিস্টেন্স নেই সেটাও বলা যাবে না, কোনো কিছুতে ধরা যাচ্ছে না, ট্রান্সেন্ডেন্টাল, বিয়ন্ড দ্য রিচ অফ আওয়ার মাইন্ড, আমার মাইন্ড রিচ করতে পারছে না। এটাকে ওরা নাম দিচ্ছে ঈশ্বর। এখন এই ব্যাপারটি ধরো, এই সৃষ্টিটা, ধরো এই পৃথিবীটা হলো 450 কোটি বছর, তো তার আগেও ছিল পৃথিবী, একদিন ধ্বংস হয়ে যাবে, তারপরেও থাকবে। ইট রানস ইন অ্যান্ড থ্রু। এবার ওই পার্সপেক্টিভ অজাতবাদ কত ইন্টারেস্টিং ব্যাপারটা, এবং ঠাকুরের ওই আকুলতা ব্যাকুলতাটা ওই কারণেই যে ওটাকে এখন ধরো
গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? 79, মাস নাম্বার 197। হ্যাঁ, মাস নাম্বার। এখন 79 অ্যাটমিক নাম্বার। এবার ধরো 79টা প্রোটন, 79টা ইলেকট্রন, ঠিক আছে? 2 আর 64 করে আবার 18 করে আবার লাস্টেরটায় বসবে, 1 আসবে। এবার ধরো কোনো একটা গোল্ড নিলে, গোল্ডের আংটি করা হয়, ওটাকে আবার গুলিয়ে একটা কি কানে একটা করা হয়, এবার আরেকটা কিছু করা হয়, গোল্ডটা কিন্তু একই থাকছে। এখন সামওয়ান যে গোল্ডের ওই ধরো অ্যাটমিক এর মধ্যে আটকে আছে, তার পার্সপেক্টিভে কিন্তু কোনো কিছু গোল্ডটাই রয়ে গেছে, এখানে ফর্মস চেঞ্জ হচ্ছে। অজাতবাদদের বক্তব্যটা হচ্ছে এটা শুধু নামের খেলা, কিন্তু একদম যে ফান্ডামেন্টাল যে ব্যাপারটা, ধরো গোল্ডটা ধরো গোল্ডের উপর বসে আছে, কি গোল্ডের একটা অ্যাটমের উপর সামওয়ান বসে আছে, তো তার কাছে তো ওটা রিলিভেন্ট না, আংটি হচ্ছে না, ভার হচ্ছে না, কি হচ্ছে ঘন্টা, তার কাছে কিন্তু একটাই গোল্ড এক্সিস্ট করছে। ওগুলোর ফর্মটা বোঝার জন্য যে ধরো মানে স্থূল জায়গাটা যায়, সেই জায়গাটা ওদের রিচ করার দরকার হচ্ছে না, বলে তার কাছে অজাতবাদ, জগতের কোনো মানে জগৎকে ওরা মানে সৃষ্টিটাই হয়নি। তো ঠাকুরের এইটা বোঝার জন্য মানে যে কেন আসেন, এবার তুমি সুখে গেলেও দেখবে ওই একটা ব্যাপারে আমাদের মধ্যে চলছে প্রত্যেকে, খুব মানে ফান্ডামেন্টাল ডিপ প্রফাউন্ড জায়গায় গেলে সুর বলতে ঠাকুর এটাকে বলছে, যেটা আগেও ছিল, যার থেকে আমি এসেছি মানে কোটানকোট ঠাকুর, আমরা সবাই সৃষ্টিটা এসেছি, এবং যেটা থেকে যাবে সব কিছুর পরে, ফলে যা জানলে সব জানা হয়। অ্যাকচুয়ালি যেহেতু ওটা কিন্তু প্রফাউন্ড ডিপ পিওরেস্ট কনসিয়াসনেস, যেটা সাটিল, ওটাকে ঠাকুর সুর বলছে, ঠিক আছে? ওই জন্য ওটাকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন, যাতে ওইটার থেকেই যখন আমি এবং আমরা সব কিছু, তাহলে ওইটাই আমাকে সমাধানের পথে, উদ্দেশ্যটা ওটারই। সে তো একটা সজাগ কনসিয়াসনেস, মানে তার সজাগ মানাদার যেটা প্রশ্ন করেছিলেন তো এটা, যে ওই ওর যে ইচ্ছাটা, হ্যাঁ, এবার তার তো একটা পার্সোনাল, তোমাকে নিয়ে, তোমার ছেলেকে নিয়ে তোমার একটা ইচ্ছা আছে, তোমার ছেলেকে নিয়ে তোমার একটা খুব ডিপ ইচ্ছা আছে। যতক্ষণ না তুমি তোমার ছেলেকে সেই ইচ্ছাতে এস্টাবলিশড হতে দেখছো, তোমার ছেলের নিজস্ব ইচ্ছা শক্তি থাকলেও তোমার ইচ্ছা তো পরিপূর্ণ হলো না। তো একদিকে খুব অটোক্রেটিক বলবো আমি, ঈশ্বর সে ঘুরে ফিরে আবার টেনে নিয়ে আসছে, যতক্ষণ না তার ইচ্ছার সাথে তুমি অ্যালাইন্ড হচ্ছ। এটাকে বিবেক বলে, বা এখানে বিবেক আর কিছুই না, একটা তোমার পার্সোনাল ইচ্ছা, আরেকটা বিশ্বের ওই সুরটার ইচ্ছা। যে যত কাছাকাছি অ্যালাইনমেন্টে পৌঁছতে পেরেছে, সে এখানে তত বড় মহান শিব বা যাই বলো দেবতা। মুদ্রা ব্যাপারটা অ্যাসেম্বল আছে, ঠিক আছে? তো অজাতবাদ মানে ওই সিম্পল ওই জায়গাটা দিয়ে, ওটার মধ্য দিয়ে মানে সুরটা জানার জন্য ডিপে গিয়ে অজাতবাদটা বুঝতে, অজাতবাদটা বোঝা জরুরি। বোঝা গেল? এবার এইটারও যে অজাতবাদের সমস্যা হচ্ছে, দ্য ওয়ে, আমার জীবনের একটা ঘটনা বলে, এবার কথা বেশি বলতে, এটা আমার ঘটনা না, সামওয়ান যারা অবজার্ভ করছে আমাকে, ধরো বড় ঝুঁকি বা কিছু, এটা তাদের পার্সপেক্টিভ থেকে বলো, এটা আমার কথা না। তুমি যেহেতু সাবজেক্টটা নিয়ে আছো সুরের, এবার এটা কতদূর ডিপেন্ডেবল এই জায়গাটা তারা বোঝার চেষ্টা করছে, তো যে ঠাকুর বা ঠাকুর এই সুরটাই বা কতদূর ডিপেন্ডেবল, কতদূর নির্ভর করা যায়, বা এর কোনো চেঞ্জেস ঘটবে কিনা, বা কোনো শিফট আসবে কিনা, তার টোটাল এই স্ট্রাকচার। ওই অর্থে বলছি আমি, ধরো আমাকে যে দেখছে, কেউ দেখছে, খুব ক্লোজ অবজারভেশন আছে, আর আমাকে কিন্তু আমার মুখে কিছু হলে আমি কিন্তু দেখতে পাবো না, আমি তোমারটা দেখতে পাবো, তুমি আমারটা দেখতে পাবো। তো আমার সেই অর্থে বলছি, আমাকে যেটা দেখেছে সেটা সে লিখছে, বলছে, বাকিদের সাথে আলোচনা করছে, এবং আমি সেটা শুনছিও। ওই জায়গা থেকে কতগুলো জিনিস উঠে এসছে এই সুরের ভবিষ্যৎ বা কি ওই এতে। তো ধরো ডিপ সমাধির যে জায়গাগুলো, এবার অসম্প্রজ্ঞাত সমাধি যেটাকে বলা হয়, সেখানে মাইন্ড মানে দ্যাটস দ্য হাইয়েস্ট, এটা রিচ বলা হয়। মানে এটা আমি এবার অদ্বৈত থেকে যোগে ঢুকছি, সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত সমাধি হাইয়েস্টের সমাধি ব্যাপারটা যোগেদের একচেটিয়া, মানে অসম্প্রজ্ঞাত শব্দটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান নির্বিকল্প। নির্বিকল্পটা বেদান্তিক ভাবনা থেকে এসছে। ওখানে ওদের মুদ্রা ব্যাপারটা হচ্ছে মাইন্ড স্টাফ, মানে মাইন্ড স্টাফ যেটাকে আমরা চিত্তবৃত্তি যেটাকে মাইন্ড স্টাফ বলা হয়,
সেটাই মুদ্রা গন্ডগোলের ব্যাপার। অথযোগ অনুশাসন 1 নম্বর সূত্র, যোগ চিত্তবৃত্তি নিরোধ। মাইন্ডটা এত মানে টার্বুলেন্ট হয়ে আছে, এত মাডি হয়ে আছে যে আমরা তলাটা কিছুই দেখতে পাচ্ছি না। মুদ্রা ব্যাপারটা মাইন্ড, এনিথিং এখানে মাইন্ড জরুরি। এখানে যে কমিউনিকেশনে যে কোনো, এখানে তুমি তোমার এই জগতের অস্তিত্ব আছে মাইন্ডের জন্য। তুমি তাকিয়ে আছো কিন্তু মাইন্ড অ্যাটাচ করোনি, তুমি কিন্তু দেখতে পাবে না। আমরা বলি অন্যমনস্ক, এই কি দেখছিস বা কি দেখছো, তাকিয়ে আছে কিন্তু শুনছি, কিন্তু মন ওদিকে অন্যদিকে, তো শুনতে পাচ্ছি না। তো তার মানে কান কাজ করছে, চোখ কাজ করছে, সবই করছে, আনটিল এন্ড আনলেস মন অ্যাটাচড হচ্ছে, ওইগুলোর কোনো অস্তিত্বই নেই। এইভাবে যদি দেখতে দেখতে যাও, জগৎটা আছে অ্যাজ লং অ্যাজ তোমার মাইন্ড আছে। মতো ব্যাপারটা মাইন্ড এক্সিস্ট করছে বলে। ওই জন্য ওরা দেখলো কি, যে যোগসূত্রের ঋষিরা পতঞ্জলিগুলোকে কম্পাইল করলো 195টা সূত্র। মুদ্রা সমস্যাটা মাইন্ডে, ইউ হ্যাভ টু গো ডিপ ডাউন, মানে ওই মাইন্ডের মধ্যে ঢুকতে হবে। এবং তারই পড়িয়ে ওটাকে, মাইন্ডটাকে বলছে চিত্তবৃত্তি। এবং ওরা বলছে মাইন্ডটা খুব টার্বুলেন্ট হয়ে আছে। টার্বুলেন্ট হওয়াতে আমরা আমাদের স্বরূপটাকে দেখতে পাচ্ছি না। খুব সাইন্টিফিক আমি বলবো, ঠিক আছে? তো অথযোগ অনুশাসন, ঠিক আছে? যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ মুদ্রা একটা লাইনের উপর দাঁড়িয়ে, চিত্তবৃত্তি থেকে নিরোধ করা, করে দেওয়া। 3 নম্বর সূত্র করলে কি হবে? তদাদ্রষ্ট স্বরূপে অবস্থান। তুমি যদি করে ফেলতে পারো, তুমি তোমার আসল আমিটাকে চিনতে পারো। কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছে দ্য সারফেস অফ দ্য লেক। লেকের জল একদম ক্ল্যারিটি হয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার। তুমি নিজেকে দেখতে পাচ্ছ বটমটা। আর যদি না করি, বৃত্তি সারূপ্য মিতরাত্রে, তুমি ছড়িয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। যেটাকে ঠাকুর ওই 2.85 বলছেন, ড্যামেজ হয়ে যাবে উইল ফোর্স। একেবারে 4টা সূত্রে এন্টায়ার রিয়েলিটির ব্যাখ্যা দেওয়া। অর্থাৎ যোগ অনুশাসনম 1 নম্বর, ঠিক আছে? যোগ চিত্তবৃত্তি নিরোধ 2, তদাদ্রষ্টু স্বরূপে অবস্থান 3, 4 বৃত্তি সারূপ্য মিতরাত্রে। তো এই যে এবার মাইন্ডটা তো স্থির হলো, কিন্তু মাইন্ড ক্যান নেভার বি ডিসকার্ডেড। এটা কিন্তু আমার কথা। এবার আমি যেটা বলতে চেয়েছি, এবার তাদের অবজারভেশনটা বলছি ঠাকুরকে নিয়ে। এখন দে হ্যাভ ফাউন্ড আমার মাইন্ড ডিসকার্ডেড হচ্ছে। এটা একটা ফানি ব্যাপার, মজারি ব্যাপার, হিলারিয়াস ব্যাপার, এবং কাইন্ড অফ অসম্ভব ব্যাপার। বাট স্টিল আমি এক্সিস্ট করছি। ধরো খুব ডিপ কিছু, এটা ওদের ভাষণটা আমি দিচ্ছি। আমি সুরটাকে আরো প্রফাউন্ড জায়গায় নেওয়ার জন্য বলতে হচ্ছে কথা। তাদের অবজারভেশন, শিব সর্বদাসের খুব বড় যোগী, স্ট্যান্ড দেখে ঠাকুরও খুব ভালোবাসেন, ওদের দেখেছি, খুব পছন্দ করে কিন্তু ওদের অবজারভেশন, নিষ্ঠাগুলো এত ভালো। এবার মাইন্ড ডিসকার্ডটা করা যাবে না। মাইন্ড তোমার একটা ইন্ডিভিজিবল প্রপার্টি, তোমার অস্তিত্বের, মানে একেবারে আত্মার সাথে আপাতত জড়িত। স্থূল ওই সূক্ষ্ম শরীরেও দেখবো আত্মার ডেফিনেশন এটা মাইন্ডটাকে রাখছে। এবার মাইন্ড ডিসকার্ড হচ্ছে। এবার মাইন্ড যখন ডিসকার্ড হচ্ছে ওদের মধ্যে, কিন্তু হ্যাঁ, আমি সুরেরটা বলার জন্য বলছি, আমার এক্সিস্টেন্সটা চলছে কিভাবে, মানে এই জগতের সাথে এক্সিস্টেন্সটা। ওখানে ওদের বক্তব্য ঠাকুর ইজ লেন্ডিং হিজ মাইন্ড। ঠাকুর লেন্ডিং হিজ মাইন্ড, ওই মাইন্ডটা দিয়ে একটা কমিউনিকেশন এস্টাবলিশড হচ্ছে। এই জগৎ বলতে পৃথিবী না, কিন্তু এই যে জগৎটায় আমরা পরিচিত, এই প্রকৃতি জগৎ যেটাকে বলে। এখন ঠাকুর যখন লেন্ড করছেন মাইন্ড, ওদের মতে একটা স্ক্যারি সিচুয়েশন তৈরি হচ্ছে ফর ঠাকুর। এখন এই যে অসম্প্রজ্ঞাত সমাধির তিনটা জায়গা, 3টা লেয়ার্স আছে। একটা নির্বস্তু, মানে সেখানে বস্তু লাগছে না। সে তো তুমি ডিপ কনসেন্ট্রেশনে বসলে তোমার বস্তুর প্রয়োজনই হচ্ছে না, আকাচক্রের প্রয়োজন। বস্তু বলতে যেটা কারোর উপর তুমি যে মনটাকে রাখবে, লাগছে না। আরেকটা নিরোধ, মন বিকামস অ্যাবসলিউটলি স্টিল। ওকে, আন্ডারস্টুড। 3 নম্বরটা নির্বীজ। নির্বীজ মানে তোমার পাস্ট যে কোনো কিছু অ্যাসপিরেশনস, অ্যাম্বিশনস, ইচ্ছা, অনিচ্ছা, সব কিছুর বীজগুলো যে থাকে, সে দেখ ওগুলো সব বার্ন আউট হয়ে পুড়ে গেছে। পুড়ে গেছে মানে অস্তিত্বহীন অবস্থায় পুড়ে গেছে। পুড়ে গিয়ে অস্তিত্ব থাকতে পারে, পুড়ে গেছে। whenever ঠাকুর ইজ লেন্ডিং হিজ মাইন্ড, ঠাকুরের রেকর্ড পয়েন্টটা টোটাল শ্যাটার্ড হয়ে যাচ্ছে। গোলটা থাকছে না, অ্যাম্বিশন থাকছে না। That was a very scary situation.
তো ওই সময় ঠাকুরের ওরা বলছে যে ছোটবেলায় অনঙ্গকে বাঁচাতে গিয়ে সব চলে এসেছিল, তো এখানেও অনেকে চলে আসছে ঠাকুরকে বাঁচাতে, কারণ ঠাকুরের এক্সিস্টেন্স অ্যাট রিস্ক। ঠাকুর যে প্যাটার্নে চলেছেন এই প্রকৃতিটাকে মারাত্মক গুরুত্ব দিয়ে, ভয়ঙ্কর গুরুত্ব দিয়ে, ওটা ওই যার উপর দাঁড়িয়ে আছে তুমি অ্যাকচুয়ালি কি, তুমি অ্যাকচুয়ালি কালেকশন অফ মেমোরিজ। আমি যে বুঝতে পারছি বাবা, ওই দিনের ঘটনা, ওই পিঙ্কি, ওই বাচ্চাটা, ওই তোমার কত স্মৃতি ছোটবেলা থেকে। তো এই মেমোরির পার্টটা যদি উড়িয়ে দেওয়া যায় তুমি তো ব্ল্যাঙ্ক। তো এবার ওই স্পেস টাইম কজালিটিটা নষ্ট হয়ে যায়। এবার ঠাকুরের যে রেকর্ড এবং ঠাকুরের যে পোস্ট, বিশ্বের উঁচু পোস্ট এবং যে গোল, অ্যাম্বিশন, এভরিথিং গেটস শ্যাটার্ড অ্যান্ড সিভিয়ারলি শ্যাটার্ড অ্যান্ড রিভোকেবল, মানে ওটা চেঞ্জের মধ্যে আসছে না, মানে একটা পার্মানেন্ট জায়গায় চলে যেতে চাইছে। ওই ক্ষেত্রেই ঠাকুরের জন্য পরে টেকটিক দিলেন যে ওই 17তম করে, মানে ওই ত্রিগুণাতীতকে করে ঠাকুরের পার্ট ঠাকুরেরই ধরো মাইন্ড তাদের মধ্যে দিয়ে দিয়ে যদি কিছু রিফ্লেকশন করা যায়। এবং আপাতত ওটা একটা ওই কোনো মতে বেড়া টেরা দিয়ে ঠিকিয়ে রাখে না, ওইভাবে ব্যাপারটা চলছে। কথাটা বলছে, ফলে ওটাও খুব প্রফাউন্ড জায়গায় নেই। অজাতবাদ কনসেপ্ট দিয়েও যদি যাওয়া যায়, এটাও খুব সিচুয়েশন না, মানে খুব সেফ অ্যান্ড কাম বা একটা তোমাকে একটা সিকিউর জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা নয়। দ্যাট ক্যান অলসো বি শ্যাটার্ড অ্যান্ড দ্যাট হ্যাজ বিন প্রুভেন। কথাটা বলছে, তো ওই জন্য আপাতত এগুলো খুব ডিপ টেকনিক্যাল জায়গায় চলে যাচ্ছে। এরপর কোথায় যাচ্ছে, থটটা কোথায় যাচ্ছে? এবার কমিউনিকেশনের লোক চাইতো মাঝখানটা, আমি তো থট দিচ্ছি, থট মানে চেতনাটার টুইস্ট অ্যান্ড টার্নস কোথায় নিচ্ছে, মানে ওটা জাস্ট লাইক আ চাইল্ড, কিন্তু মানে বাচ্চারও মন পাকা না, কিন্তু কনসিয়াসনেস তো আছে, বাচ্চা তো কাঁদছে, তার মানে কিছু না কিছু অ্যাক্ট করছে। তো ওইভাবে এই চেতনাটা কোথায় যেতে পারে খুব সাটল লেভেলে, ওই তার বিবরণগুলো আসে জায়গা বেশি। ওই সুরটা মানে বুঝতে পারছো তো, সুর মানে সেই দ্যাটস পিওরেস্ট কনসিয়াসনেস, যেটা ইন অ্যান্ড থ্রু চলছে। ওরা ওটাকে মান্ডক্যকারিকায় বা ধরো মান্ডক্যপুরুষের 7 নম্বরই তো যেভাবে বলছে ওইভাবে হচ্ছে না, আরও ডিপ জায়গায় চলে না। তো প্রগম না ভয় প্রগম না ভয়, তো প্রগম না প্রগম না প্রগম না প্রগম, বুঝতে পারছো? যে অপরাধ অলক্ষণ যেটা পরপর যে ভাবনাগুলো আসছে, শান্তমশী অদ্বৈত প্রপঞ্চ উপশমটা খুব কাছাকাছি যাচ্ছে। সামথিং যেটা আমাকে একটা সিকিউর জায়গা দেবে, অ্যাটলিস্ট একটা জায়গায় পৌঁছে দেবে, স্ববিজ্ঞ আত্মা, ওটাই আত্মা লাস্ট। ওই জন্য ঠাকুরের 2-9-85টা করে সূক্ষ্ম শরীর হিসাবে দেখে, আত্মাটাকে এক স্টেপ আর ভাবতে চেষ্টা করে ওইভাবে। যে এখন বকেছি, সবাই বলবো।